সালটা 2008। গ্লোবালাইজেশনের দমকা হাওয়া তখন একটু একটু করে শহরের বুকে ঢুকতে শুরু করলেও উত্তর কলকাতার এই গলিটার শিরায় উপশিরায় তখনও পুরনো সময়ের গন্ধ লেপ্টে আছে। ইন্টারনেট ব্যাপারটা তখনও সাইবার ক্যাফেতে ঘন্টা পিছু 15 টাকার চুক্তিতে আটকে। মানুষের আবেগগুলো কিবোর্ডের ইমোজিতে নয়, বরং খামখেয়ালি চিঠিতে কিংবা ডায়েরির শেষ পাতায় লুকিয়ে থাকে। জেনজি শব্দটা তখন মাতৃগর্ভে। বিকেল মানেই পাড়ার রকে বসে চায়ের ভাড়ে ঝড় তোলা, আর সন্ধ্যা মানেই ফিলিপস রেডিওতে অনুরোধের আসর। এমনই এক সময়কালে এগিয়ে চলছে কিছু মানুষের গল্প, তাদের নিজের নিজের মতো করে। শুনতে থাকুন দেবার্জন নাথ চক্রবর্তীর কাহিনী, একটা শহর তোমার মতো। অনেক সবে মাধ্যমিক দিয়েছে, রেজাল্ট বেরোতে বেশ কিছুদিন দেরি। এই অখণ্ড অবসরটুকু ওর কাছে যেন সদ্য কেনা পুজোর জামার মতো। গায়ে বেশ আরামদায়ক, আবার একটু যত্ন করে পড়তেও ইচ্ছে করে। পাড়ার মোড়ে মুদিখানার দোকানের ঠিক উল্টো দিকে পুরনো একটা চুনখসা বাড়ির রোয়াকটাই ওদের আড্ডার প্রাণকেন্দ্র। মাথার উপর একটা ন্যাড়া ল্যাম্পপোস্ট, যার আলো বিকেল ফুরলেই টিম টিম করে জ্বলতে শুরু করবে। সেদিন বিকেলে রকের আড্ডাটা বেশ গরম। রনিক, রণজয় আর মন্টি 3 মক্কেল বসে আছে। রণজয়ের হাতে একটা কালো রঙের নোকিয়া এক্সপ্রেস মিউজিক ফোন। তার স্পিকার থেকে চুইয়ে চুইয়ে পড়ছে নচিকেতার গলা, নীলাঞ্জনা। এ একটা গান যেন ওদের পুরো জেনারেশনের না বলা প্রেমের জাতীয় সঙ্গীত। বুঝলি, দাদাকে পুরো বসিয়ে দিল রে ভাই। রণজয় হঠাৎ নচিকেতাকে থামিয়ে দিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। তারপর ভারে চুমুক দিয়ে বলল, সৌরভ গাঙ্গুলিকে ছাড়া ইন্ডিয়া টিম ভাবা যায়? একবার ভেবে দেখতো। আরে বাঙালির ইমোশনটা ওই লম্বা চুলওয়ালা ধনী ছেলেটা কি বুঝবে? ক্যাপ্টেন তো হলো, কিন্তু অফ সাইডের ওই ভগবানকে বাদ দিয়ে টিম সাজানো মানে তো বিরিয়ানি থেকে জাস্ট আলুটা বাদ দিয়ে দেওয়া। অনেক এতক্ষণ চুপ করে শুনছিল। ওর ভেতরেও একটা চাপা কষ্ট কাজ করছে। সৌরভ গাঙ্গুলি শুধু একজন ক্রিকেটার নয়, ওদের কাছে একটা জেদ, একটা প্রতিবাদের নাম। ও বলল, যাই বল, ধোনির মধ্যে একটা জেদ আছে। T20 ওয়ার্ল্ড কাপটা তো জেতালো, কিন্তু দাদাকে এইভাবে ফেয়ারওয়েল নিতে হবে, এটা ঠিক মানা যায় না। ক্রিকেটের এই হাই ভোল্টেজ আলোচনার মাঝেই গলির মোড় থেকে একটা অদ্ভুত গোঙানির শব্দ ভেসে এলো। গেছি রে গেছি, ওরে বাবা রে, ওরে বাবা রে, ধর ধর গেলাম রে, ওরে বাবা ধর, ওরে বাবা। ওরা 3 জন ঘাড় ঘুরিয়ে দেখল টাট্টু ড্রেনের ধারের কাদার মধ্যে উপুর হয়ে পড়ে আছে, আর তার পাশে একটা ভাড়ায় নেওয়া খয়েরি রঙের রেলিক সাইকেলের চাকা বন বন করে ঘুরছে। টাট্টু ওদের পাড়ার এক আজব চিড়িয়া। ছেলেটার বয়স 16 ছুঁই ছুঁই, কিন্তু আজও নিজের জুতোর ফিতে বাঁধতে পারে না। আর সাইকেল চালানো ওর কাছে নাসার স্পেস শাটল চালানোর চেয়েও কঠিন। অথচ ওর জীবনের দুটোই প্রধান লক্ষ্য। 1, পাড়ার মোড়ে সাইকেল চালিয়ে একটু হিরোগিরি করা, আর 2, কোনোভাবে একটা প্রেম করা। অনিক আর রণজয় দৌড়ে গেল। টাট্টুকে কাদা থেকে টেনে তুলতেই দেখা গেল ওর বাবায়ের স্নিকার্সের ফিতেটা সাইকেলের প্যাডেলে এমন জট পাকিয়েছে যে খোলার ছাড়া আর কোনো উপায় নেই। আরে তোর দ্বারা না কিছু হবে না টাট্টু, বুঝলি? কি যে করিস না ভাই। রণজয় হাসতে হাসতে গড়িয়ে পড়ল। যে ছেলে নিজের জুতোর ফিতে আর জীবনের লক্ষ্য দুটোই বেঁধে রাখতে পারে না, সে নাকি আবার সাইকেল চালিয়ে মেয়ে পড়াবে? হ্যাঁ, আজব স্যাম্পল তুই বটে। তুই বরং একটা 3 চাকার ট্রাইসাইকেল কেন, বুঝলি? টাট্টু কাদা মুখে একটু চোখ কুঁচকে অত্যন্ত সিরিয়াস গলায় বলল, আরে ভাই, তুই বুঝতে পারছিস না, ফিতেটা আমি একদম পারফেক্ট বেঁধেছিলাম রে, পারফেক্ট। ও নিজেই হাওয়ায় খুলে গেল। আর সাইকেলটা তো ঠিকই ব্যালেন্সে যাচ্ছিল। ওই মোড়ের মাথায় তিতলি আসছিল তো, তাই একটু হাত ছেড়ে স্টাইল মারতে গেলাম, আর অমনি ড্রেনটা আমার বাঁদিকে এসে গেল। তিতলি নামটা শুনলেই অনেকের বুকের বাঁ দিকটা কেমন যেন অদ্ভুত এক ছন্দে ধুকপুক করে ওঠে। এই পাড়াতেই নতুন এসেছে ওরা। সামনের ওই সবুজ রঙের দোতলা বাড়িটায় ভাড়া থাকে। তিতলির হাসিটা ঠিক যেন লোডশেডিং এর সন্ধ্যায় হঠাৎ করে জ্বলে ওঠা হ্যাজাক লাইট। মেয়েটার বড় বড় চোখ দুটোতে সব সময় অদ্ভুত একটা মায়া জড়িয়ে থাকে।
মাধ্যমিকের পর থেকেই এই মেয়েটাই অনেকের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যদিও সে কথা আজও নিজের মনের চৌকাঠ পেরিয়ে তিতলির কান অব্দি পৌঁছয়নি। ইস, কি অবস্থা! তিতলি দেখেছে তোকে এইভাবে ল্যান্ড করতে কাদার মধ্যে? না 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 না, তা দেখেনি, ও তো তখন সবে গলির মুখে। টাট্টু প্যান্ট ঝাড়তে ঝাড়তে বলল, চল ভাই, চল। এবার এবার ফিতেটা একটু খুলে দে, বাবা বড্ড টাইট হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই হাওয়ার একটা হালকা বেলি ফুলের গন্ধ ভেসে এলো। অনেক মুখ তুলে তাকালো। গলির মোড় দিয়ে হেঁটে আসছে তিতলি। পরনে একটা হালকা নীল রঙের সালোয়ার কামিজ, কাঁধে একটা কাপড়ের ঝোলা ব্যাগ। বোধহয় ফিজিক্স টিউশন থেকে ফিরছে। তিতলির চুলগুলো একটু উস্কো খুস্কো। বিকেলে নরম রোদে ওর মুখটা যেন আরো স্নিগ্ধ লাগছে। টাট্টুর ফিতে খুলতে খুলতে অনেক হাঁটু গেড়ে বসেই ছিল। তিতলি ওদের পাশ দিয়ে যাওয়ার সময় একটু থমকে দাঁড়ালো। টাট্টু কাদামাখা অবস্থা দেখে ওর ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। কি রে, তুই আবার সাইকেল চালাচ্ছিলি? তিতলির গলার স্বরটা যেন এক জল তরঙ্গের মতো শোনালো। টাট্টু কাচুমাচু হয়ে কিছু একটা বলার আগেই অনেক মুখ তুলে তাকালো তিতলির দিকে। দুজনের চোখাচোখি হলো। তিতলির সেই মিষ্টি হাসির রেশটাও তখনও ওর ঠোঁটে লেগে আছে। সাবধানে চালা। তিতলি কথাটা বলে অনিকের চোখের দিকে তাকিয়ে আরেকবার আলতো করে হাসল। তারপর বাড়ির দিকে এগিয়ে গেল। অনিক তখনও হাঁটু গেড়ে বসেই আছে। ওর বুকের ভেতর তখন নচিকেতার বদলে কোনো এক অচেনা বাংলা ব্যান্ডের রোমান্টিক সুর বাজতে শুরু করেছে। এই প্রথম প্রেমের কোনো ব্যাকরণ হয় না, থাকে শুধু এক অদ্ভুত নীরবতা, যা হাজারটা শব্দের চেয়েও অনেক বেশি কথা বলে যায়। কিরে, ফিতেটা কি বাড়িতে নিয়ে গিয়ে প্রেমে বাঁধিয়ে রাখবি নাকি? টাট্টুর কথায় অনেকের ঘোর কাটল। বিকেলের সূর্যটা তখন আস্তে আস্তে উত্তর কলকাতার পুরনো বাড়ির ছাদগুলোর আড়ালে লুকিয়ে পড়ছে। ল্যাম্পপোস্টের আলোটা জ্বলে উঠেছে। দূর থেকে ভেসে আসছে কোনো এক বাড়ির শাঁখের আওয়াজ আর ধুনোর গন্ধ। সালটা 2009। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একাদশ শ্রেণীর চৌকাঠে পা রাখতেই পৃথিবীটা যেন হঠাৎ করে অনেক বড় আর জটিল হয়ে গেল। সায়েন্সের সিলেবাসটা ঘাড়ের উপর এক অদৃশ্য জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। অনেকের রকে বসার সময় কমেছে, বেড়েছে কাঁধের ব্যাগের ওজন। তবে এই দমবন্ধ করা রুটিনের মধ্যেও একটাই অক্সিজেনের যোগান, বোস স্যারের ফিজিক্স কোচিং। কারণ ঠিক দ্বিতীয় বেঞ্চের জানালার ধারে সিটটায় বসে তিতলি। বোস স্যারের একঘেয়ে নিউটনের সূত্র যখন মাথার উপর দিয়ে বাউন্সার হয়ে বেরিয়ে যায়, অনেকের চোখ তখন আটকে থাকে তিতলির কানের ওই ছোট্ট রূপোর দুলটায়। ফ্যানের হাওয়ায় উড়ে আসা তিতলির অবাধ্য চুলের লক, আর মাঝে মাঝে খাতা থেকে মুখ তুলে অনেকের দিকে ওই 1 সেকেন্ডের চুরি করা চাহনি। এইটুকুই অনেকের সারা সপ্তাহের বেঁচে থাকার রসদ। প্রেমটা তখনও শব্দের রূপ নেয়নি, তবে কোচিংয়ের খাতা হাত বদলের মধ্যে দিয়ে অনুভূতির একটা নীরব লেনদেন শুরু হয়ে গেছে। সেদিন শ্রাবণের অঝোর ধারায় ভাসছে উত্তর কলকাতায়। বিকেলের আকাশ মেঘে মেঘে এমন কালো হয়ে আছে যেন এখনই রাত নেমেছে। কোচিং ছুটি হয়ে গেছে, কিন্তু বৃষ্টির দাপটে কেউ বেরোতে পারছে না। বোসের পুরনো বাড়ির একতলার লম্বাটে ছ্যাঁতলা ধরা বারান্দাটায় সবাই আটকে। অনিক আর তিতলি দাঁড়িয়ে আছে একদম শেষ প্রান্তে, যেখানে বৃষ্টির ছাঁট এসে ভিজিয়ে দিচ্ছে পায়ের পাতা। আশেপাশের কোলাহল থেকে ওরা যেন অদ্ভুতভাবে বিচ্ছিন্ন। একটা সোঁদা গন্ধ আর বৃষ্টির একটানা শব্দের মাঝে দুজনেরই কাছাকাছি দাঁড়িয়ে থাকাটা অনেকের বুকে একটা অদ্ভুত তোলপাড় সৃষ্টি করছিল। বলছি, তোমার কাছে ফসিলসের নতুন গানগুলো আছে? নিস্তব্ধতা ভেঙে তিতলি প্রথম কথা বলল। গলার স্বরটা বৃষ্টির শব্দের চেয়েও অনেক বেশি স্নিগ্ধ। অনেক পকেট থেকে ওর নোকিয়া ফোনটা বের করলো। আছে তো, আরও একবার ব্লুটুথটা অন করো, পাঠিয়ে দিচ্ছি।
দুটো ফোন পাশাপাশি, নীল রঙের একটা প্রগ্রেস বার ধীরে ধীরে এগোচ্ছে। আজ মনে হয় মাত্র কয়েক মেগাবাইটের একটা গান ট্রান্সফার হতে সে যুগে কত সময় লাগতো, কিন্তু অনেকের কাছে ওই সময়টুকুই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সময়। ব্লুটুথের ওই নীল আলোতে তিতলির মুখের এক পাশটা অদ্ভুত মায়াবী দেখাচ্ছিল। তিতলির ফোনের ব্লুটুথ নাম মিসেস বাটারফ্লাই। জানিস অনিক, তিতলি হঠাৎ তুমি থেকে তুইতে নেমে এলো। এই প্রথম। মাঝে মাঝে খুব ভয় করে রে। এত পড়াশোনার চাপ, সব কিছু এত তাড়াতাড়ি বদলে যাচ্ছে। মনে হয় এই যে আমরা সবাই একসাথে আছি, একদিন হয়তো কেউ কাউকে আর চিনতেই পারবো না। তিতলির চোখের দিকে তাকিয়ে অনেকের মনে হলো ওই দুটো চোখে যেন পুরো পৃথিবীর মেঘ জমেছে। ও একটু এগিয়ে গেল, তিতলির খুব কাছে। দুজনের মাঝে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির। সব কিছু বদলাবে না তিতলি। ওই খড়কড়ি জানলা দিয়ে আসা রোদ্দুরটা যেমন রোজ নিয়ম করে আসে, কিছু জিনিস তেমনই থেকেছে। তুই ভয় পাস না, আমি আছি তো। কথাটা বলার পর অনেক নিজেই চমকে উঠল। এত বড় একটা কথাও কিভাবে বলে ফেলল? তিতলি মুখ তুলে তাকালো। ওর চোখে আর মেঘ নেই, বরং একটা অদ্ভুত প্রশান্তি। ঠিক যেন একটা না বলা প্রতিশ্রুতি তৈরি হয়ে গেল এই বৃষ্টির বিকেলে। তিতলি অনেকের হাতের উপর আলতো করে নিজের হাতটা রাখল। অনেক মুচকি হেসে তিতলির দিকে তাকালো। তিতলিও চোখ মুটকে হাসল। অনেকের মনে হলো পৃথিবীর সব ফিজিক্সের সূত্র যদি ভুলও প্রমাণিত হয়, তিতলির এই হাসিটা এই উত্তর কলকাতার গলিতে চিরকাল ধ্রুব সত্য হয়ে থেকে যাবে। ব্লুটুথের নীল বারের মতো ওদের সম্পর্কটাও তখন 100% সম্পূর্ণ হওয়ার দিকে একটু একটু করে এগোচ্ছে। সালটা 2010। ক্যালেন্ডারে পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে উত্তর কলকাতার ওই গলিটাতে যেন একটা অদৃশ্য গাম্ভীর্য নেমে এলো। উচ্চ মাধ্যমিক সামনে, সায়েন্সের সিলেবাস তখন আর জগদ্দল পাথর নেই, রীতিমতো হিমালয় পর্বত হয়ে অনেকের ঘাড়ে চেপে বসেছে। সম্পর্কের গ্রাফটা যে সবসময় সোজা পথে চলে না, এই প্রথমবার অনেক সেটা হাড়ে হাড়ে টের পেল। টেস্ট পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর অনেকের বাড়িতে আক্ষরিক অর্থেই কারফিউ জারি হলো। বাবার কড়া নির্দেশ, পাড়ার রকে বসে ব্যান্ডের গান আর আড্ডা মারা বন্ধ। এই রেজাল্ট নিয়ে জয়েন্ট এন্ট্রান্স তো দূর, পাড়ার কলেজও চান্স জুটবে না। টিউশনে যাওয়া আসার পথে তিতলির সঙ্গে যেটুকু দেখা হতো, সেটুকুর উপরেও যেন অদৃশ্য সেন্সরশিপ বসে গেল। তিতলিদের বাড়িতেও চরম কড়াকড়ি, বারান্দায় ওর দাঁড়ানো প্রায় বন্ধ। অনেকের মনে হতে লাগলো পৃথিবীটা হঠাৎ করে বড্ড ছোট আর দমবন্ধ করা হয়ে গেছে। কয়েকদিন পর আর থাকতে না পেরে একদিন ভর দুপুরে পাড়ার মোড়ের এসটিডি বুথ থেকে একটা 1 টাকার কয়েন ফেলে তিতলিদের ল্যান্ডলাইনে ফোন করলো অনিক। বুকটা তখন দূর দূর করে কাঁপছে। যদি ওর বাবা বা মা ফোনটা ধরে। কপাল ভালো, ফোনটা তিতলিই ধরল। হ্যালো। হ্যাঁ তিতলি, আমি অনিক। অনিক, তুই পাগল হয়েছিস? এই সময় তুই ফোন করে? মা বাড়িতে আছে তো। কয়েকদিন তোকে একদম দেখতে পাইনি, খুব কষ্ট হচ্ছিল রে। তুই বিকালবেলা একবার ছাদে আসবি, জাস্ট 5 মিনিটের জন্য। না প্লিজ, বোঝার চেষ্টা কর। সামনে এই যে মা বাবা সারাক্ষণ নজরে রাখছে। আমার বলতে ভয় করছে রে। পড়াশোনার যে প্রেশার, আমি আর নিতে পারছি না। পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত তুই আর কোনো যোগাযোগ করিস না প্লিজ অনেক। খট করে লাইনটা কেটে গেল। রিসিভার থেকে আসা একটানা টু টু শব্দটা অনেকের কানের পর্দা ভেদ করে সোজা বুকে গিয়ে বিঁধল। মনে হলো কেউ যেন এক ঝটকায় ওর পৃথিবী থেকে সমস্ত আলো শুষে নিল। প্রথম প্রেমের অভিমান বড় সাংঘাতিক হয়, সেখানে যুক্তির চেয়ে আবেগের জোর অনেক বেশি। অনেকের কিশোর মন কিছুতেই মানতে পারল না যে তিতলি পরিস্থিতির চাপে এই কথাগুলো বলেছে। ওর মনে হলো তিতলি বোধহয় ওকে আর চায় না, সব শেষ। সেই শীতের সন্ধ্যায় অনেক লুকিয়ে পাড়ার রকে এসে বসল।
গায়ে একটা পুরনো মাফলার জড়ানো। চারিদিকটা কেমন কুয়াশায় ঢাকা। সোডিয়াম ব্যাপারের হলুদ আলোটা যেন আজ বড্ড বিষণ্ণ। পকেটে থাকা নোকিয়া ফোনে ইয়ারফোন গুঁজে প্লে করলো নচিকেতার গান। হু হু করে কেঁদে ফেলল অনেক। ঠিক সেই চরম মুহূর্তে একটা অদ্ভুত খচখচ শব্দে অনেকের ঘোর কাটল। চোখ মুছে দেখল টাট্টু এসে পাশে বসেছে। পরনের প্যান্টের একদিক গোটানো, অন্যদিক ঝুলছে, আর যথারীতি ওর বা পায়ের জুতোর ফিতে খোলা, যেটা মাটিতে লুটোচ্ছে। কিরে, শাঁকা খেলি নাকি? টাট্টু নির্বিকার মুখে কেকটা অনেকের দিকে এগিয়ে দিল। অনেক বিরক্তি মেশানো গলায় বলল, জ্বালাস না, ভালো লাগছে না। তোর তিতলির সাথে ঝগড়া হয়েছে তো? মেয়েটা বলেছে এখন আর কথা বলবে না, তাই তো? তুই কি করে জানলি? আরে ভাই, এ পাড়াতেই আমি থাকি, সব খবরই রাখি ভাইয়া। জানিস অনিক, জীবনে দুটো জিনিসকে কখনো পার্মানেন্ট বলে ধরে নিবি না। এক, মেয়েদের ওই এখন আর কথা বলবো না এই ডায়লগটা। আর দুই, আমার এই জুতো ফিতে, দুটোই টেম্পোরারি। এই যে ফিতেটা খুলে গেল, তার মানে কি আমি জুতোটা ফেলে দেব? না তো, আবার বাঁধার চেষ্টা করব। যদিও আমি নিজে বাঁধতে পারি না, ওই কাউকে দিয়ে বাঁধিয়ে নেবো আর কি। কিন্তু তুই তো নিজে বাঁধতে পারিস। পরীক্ষাটা মিটে যেতে দে ভাই। হ্যাঁ, দেখবি তোদের সম্পর্কে ফিতেটা আবার আগের চেয়েও বেশি শক্ত করে বাঁধা হয়ে গেছে। এখন একটু ধৈর্য ধর। অনেক স্তব্ধ হয়ে টাট্টুর দিকে তাকিয়ে রইল। যে ছেলেটা সাইকেলের প্যাডেল ঘোরাতে পারে না, সে এত সহজে জীবনের এত বড় সত্যি কিভাবে বুঝিয়ে দিল? সেই কুয়াশা মাখা সন্ধ্যায় অনেক বুঝতে পারল, প্রথম প্রেমের এই সাময়িক বিচ্ছেদটা আসলে শেষ নয়। এটা একটা নতুন পরিণত অধ্যায়ের প্রস্তুতি মাত্র। ল্যাম্পপোস্টের হলুদ আলোটা যেন হঠাৎ করেই আবার উজ্জ্বল হয়ে উঠল। দু সাল 2রা এপ্রিল। উচ্চ মাধ্যমিকের জগদ্দল পাথরটা অবশেষে বুক থেকে নেমেছে। দীর্ঘ কয়েক মাসের দম বন্ধ করা রুটিন, বইয়ের পাহাড় আর ছকে বাঁধা জীবনের পর এই স্বাধীনতাটা যেন ফুসফুস ভরে নেওয়া এক রাশ টাটকা বাতাসের মতো। তবে উত্তর কলকাতার এই পুরনো গলিটাতে আজ স্বাধীনতার আনন্দের চেয়েও বড় একটা উন্মাদনা কাজ করছে। আজ বিশ্বকাপ ফাইনাল, ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা। পাড়ার ক্লাবের সামনের ফাঁকা জায়গাটায় একটা বেল্লায় সাদা কাপড়ের পর্দা টাঙানো হয়েছে। প্রজেক্টরের আলোয় ভাসছে গোটা পাড়া। রকের আড্ডা আজ সেখানে স্থানান্তরিত হয়েছে। চপ, মুড়ি আর চায়ের ভাঁড়ে পাহাড় জমছে একপাশে। ছোট থেকে বুড়ো কেউ আজ বাড়িতে নেই। একটা অদ্ভুত উৎসবের মেজাজ, যার পরতে পরতে মিশে আছে চরম উৎকণ্ঠা। ম্যাচের শুরুতেই যখন সেহবাগ আর সচিন আউট হয়ে গেল, পুরো পাড়ায় যেন শ্মশানের নিস্তব্ধতা নেমে এলো। পিন পড়লেও শব্দ শোনা যাবে। অনেক ভিড়ের একদম পেছনের দিকে একটা অন্ধকার মতো কোণে দাঁড়িয়েছিল। ওর বুকের ভেতরটাও অদ্ভুত ফাঁকা লাগছে। সচিনের আউটের জন্য যতটা, তার চেয়েও বেশি তিতলিকে দেখতে না পাওয়ার জন্য। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেও তিতলির সঙ্গে ওর সেভাবে কথা হয়নি। সেই যে ল্যান্ডলাইনের উপরে একটা অভিমানের দেওয়াল তৈরি হয়েছিল, সেটা আজও ভাঙেনি। হঠাৎ অনেকের বাঁ কাঁধে একটা নরম স্পর্শ। চমকে ঘাড় ঘোরাতেই ওর মনে হলো প্রজেক্টরের সব আলো যেন ওর চোখের সামনে এসে জড়ো হয়েছে। তিতলি পরনে একটা হালকা হলুদ রঙের কুর্তি, চোখে কাজল। গত কয়েক মাসের পড়ার চাপে চোখের নিচে হালকা কালি পড়েছে ঠিকই, কিন্তু আজ সেই মুখে কোনো ভয় বা ক্লান্তি নেই। একটা অদ্ভুত স্নিগ্ধ প্রশান্তি। কি রে, ইন্ডিয়া পারবে তো? তিতলি খুব স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, যেন মাঝে ওই কয়েক মাসের কোনো দূরত্বই ছিল না। অনেক কয়েক সেকেন্ডের জন্য কোনো কথাই বলতে পারলো না। ও গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ও শুধু তিতলির চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে আজ আর কোনো মেঘ নেই। কি হলো, বোবা হয়ে গেলি নাকি? তুই ঠিক আছিস? অনেকের গলা দিয়ে শুধু এইটুকুই বেরোল। তিতলি একটু এগিয়ে গেল। ভিড়ের কোলাহলের মাঝে ওরা দুজন যেন নিজেদের জন্য একটা আলাদা দ্বীপ তৈরি করে নিল। খুব কষ্ট পেয়েছিলি না ওই দিন? আসলে খুব ভয় পাচ্ছিলাম রে। মনে হচ্ছিল
পড়াশোনা, ক্যারিয়ার সব গুলিয়ে ফেলছি, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর বুঝলাম তিতলি একটু থামলো, তারপর অনিকের হাতের আঙুলগুলো আলতো করে ছুঁয়ে বলল, কিছু জিনিস বদলায় না, তুইও বদলাসনি। অনিকের মনে হলো ওর বুকের ভেতরে আটকে থাকা একটা দীর্ঘশ্বাস যেন মুক্তি পেল। ও তিতলির হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। তিতলি কোনো বাধা দিল না। স্ক্রিনে তখন গৌতম গম্ভীর আর ধোনির পার্টনারশিপ জমে উঠেছে। ধোনি যতবার বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছে, পাড়ার লোক ততবার উল্লাসে ফেটে পড়েছে। আর সেই প্রতিটি উল্লাসের মুহূর্তের সঙ্গে সঙ্গে অনিক আর তিতলির হাতের মুঠোটাও আরো একটু শক্ত হচ্ছে। ভয়, সংশয় আর দূরত্ব সব যেন এই প্রজেক্টরের আলোয় বন্যায় ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, নোয়ান কোলাসেকেরার বল, ধোনির সেই আইকনিক সুইং। বলটা ডানা মেলে উড়ে গেল ওয়াংখেড়ের গ্যালারিতে। পাড়া সাউন্ড বক্স ফাটিয়ে রবি শাস্ত্রীর সেই কালজয়ী ধারাভাষ্য ভেসে এলো। ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল, ইন্ডিয়া লিফটস দ্য ওয়ার্ল্ড কাপ আফটার 28 ইয়ার্স। পরের কয়েকটা সেকেন্ড যা ঘটলো সেটা যেন একটা ঘোরের মতো। পুরো পাড়া উন্মাদনায় ফেটে পড়েছে, রং মশাল জ্বলছে, উঠছে আবির। লোকজন একে অপরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। এই আবেগ, এই পাগলামি শুধু ভারতেই সম্ভব। সেই চরম উত্তেজনার মুহূর্তে অনেক আর নিজেকে ধরে রাখতে পারল না। ও দু হাতে তিতলিকে কাছে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তিতলিও ওর কাঁধে মাথা রেখে ফুঁপিয়ে কেঁদে উঠল। এই কান্নায় কোনো দুঃখ নেই, আছে শুধু এক রাশ প্রাপ্তির আনন্দ। দেশের বিশ্বকাপ জয় আর নিজেদের প্রেমের পুনর্মিলন, দুটোই মিলেমিশে একাকার হয়ে গেল এই এক মুঠো আবির মাখা অন্ধকারে। 2011 সালের ওই 2রা এপ্রিলের রাতটা অনেকের জীবনে চিরকালের মতো ফ্রেমবন্দি হয়ে রয়ে গেল। সোডিয়াম ব্যাপারের আলো, বারুদের গন্ধ, ধোনির ছক্কা আর তিতলির ওই প্রথম ছড়িয়ে ধরা, সব মিলিয়ে একটা নিখাদ খাঁটি উত্তর কলকাতার প্রেম কাব্য, যার পাতায় পাতায় লেখা রইল এক রাশ মন কেমনের স্মৃতি। সালটা 2012। স্কুল জীবনের গণ্ডি বেরিয়ে কলেজ জীবনের মুক্ত বাতাস তখন সবে ফুসফুসে ঢুকতে শুরু করেছে। উত্তর কলকাতার সেই চেনা গলি, চেনা ল্যাম্পোস্টার, রকের আড্ডার বাইরেও পৃথিবীটা যে কত বড় সেটা অনিক আর তিতলি একটু একটু করে বুঝতে শিখেছে। হাতে এখন আর সেই পুরনো নোকিয়া নেই, একটা সেকেন্ড হ্যান্ড স্যামসাং গ্যালাক্সি ওয়াই এসেছে। ইন্টারনেট এখন আর শুধু সাইবার ক্যাফেতে বন্দি নেই, 2G স্পিডে মোবাইলের স্ক্রিনে উকিঝুঁকি মারছে। কিন্তু তাই বলে ওদের প্রেমের সমীকরণটা এতটুকু বদলায়নি। প্রতিদিন সকালে শ্যামবাজারে 5 মাথার মোড় থেকে ট্রাম ধরে কলেজ স্ট্রিট যাওয়াটা ওদের একটা অলিখিত রুটিন হয়ে দাঁড়িয়েছে। ট্রামের ফার্স্ট ক্লাসের কাঠের সিট, জানালা দিয়ে আসা হু হু হাওয়া আর বিকেলের গায়ে ফুটে ওঠা ঘামের গন্ধ, এই সব কিছু মিলিয়ে ওদের প্রেমটা যেন এক অদ্ভুত ধ্রুপদী রূপ পেয়েছে। ট্রামের লোহার চাকায় যখন ঘর্ষণে স্ফুলিঙ্গ উঠত, অনেকের মনে হতো ওদের প্রেমের তারেও যেন ঠিক একই ঝংকার বাজছে। সেদিন বিকেলে কলেজ স্ট্রিটের কফি হাউস থেকে বেরিয়ে প্যারামাউন্টের ডাবের শরবত খেতে খেতে অনেক লক্ষ্য করল তিতলি বড্ড চুপচাপ। আর ওই বড় বড় চোখ দুটো যেখানে সবসময় একটা দুষ্টুমি খেলা করে, আজ সেখানে যেন এক রাশ শ্রাবণের মেঘ জমে আছে। অনেক শরবতের গ্লাসে চুমুক দিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে রে? ফিজিক্সের প্র্যাকটিক্যাল স্যার আবার বকেছে? তিতলি মাথা নাড়ল। না। তাহলে বাড়িতে কিছু হয়েছে? কাকু আবার বকেছে? তিতলি হঠাৎ অনিকের হাতটা শক্ত করে চেপে ধরল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা, গলার স্বরটা কাঁপছে। অনেক, বাবা পুনেতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। অনেকের মনে হলো কেউ যেন এক লহমায় ওর পায়ের তলা থেকে কলেজ স্ট্রিটের শক্ত পিচের রাস্তাটা টেনে সরিয়ে নিল। চারপাশের রিক্সার টুংটাং, বইপাড়ার কোলাহল, শামের আওয়াজ সব যেন এক অদ্ভুত শূন্যতায় তলিয়ে গেল। পুনে? মানে মহারাষ্ট্র? কবে? সামনের মাসের প্রথম সপ্তাহে। বাবার এই প্রমোশনটা খুব দরকার ছিল রে। কোম্পানি থেকে সোজা হেড অফিসে পোস্টিং দিয়েছে। পুরো ফ্যামিলি শিফট করে যাচ্ছে।
আমার কলেজের ট্রান্সফার সার্টিফিকেট তোলার প্রসেসও শুরু হয়ে গেছে। তিতলির চোখ দিয়ে এবার টপ টপ করে জল পড়তে শুরু করলো। অনেক একদম স্তব্ধ হয়ে গেল। পুনে, সে যুগে পুনে মানে চাঁদের চেয়েও দূরে। তখন তো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের যুগ আসেনি যে যখন খুশি মুখ দেখা যাবে। এই স্টেডি কল করতে গেলে পকেট ফাঁকা হয়ে যায়। আর আনলিমিটেড SMS প্যাকেট ভরসায় কি আর এই চ্যান্ত প্রেম টিকিয়ে রাখা যায়? অনেকের মনে হতে লাগলো ওর বুকের খাঁচাটা ভেঙে কেউ যেন হৃৎপিণ্ডটা সজোরে মুছড়ে দিচ্ছে। তুই চলে যাবি? আমি কি করব বল? আমার তো কিচ্ছু করার নেই। আমার একদম যেতে ইচ্ছে করছে না তোকে ছেড়ে, এই কলকাতা ছেড়ে। পরের কয়েকটা দিন অনেকের জীবনের সবচেয়ে অন্ধকার দিন। পাড়ার রকের অনুজয় আর মন্টির সঙ্গে আড্ডায় ও একদম চুপ করে বসে থাকে। তিতলিদের বাড়ির ব্যালকনির দিকে তাকালেই বুকের ভেতরটা হু হু করে ওঠে। ওই ব্যালকনিতে আর কিছুদিন পর অন্য কেউ এসে দাঁড়াবে, অন্য কোনো মেয়ে হয়তো চুল শুকোবে, কিন্তু তিতলি আর থাকবে না। সেদিন বিকেলে পাড়ার ল্যাম্পপোস্টের নিচে একা বসে ডুকরে কাঁদছিল অনেক। চোখের জল আর বাঁধ মানছে না। প্রথম প্রেমের এই চরম পরিণতি ও কোনোদিন কল্পনাও করেনি। ঠিক সেই সময় চরম ইমোশনাল মুহূর্তে গলির মোড় থেকে একটা বিরাট ভটভট 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 আওয়াজ ভেসে এলো। আওয়াজটা এতই জোরালো যে মনে হলো পাড়ায় কোনো ট্র্যাক্টর ঢুকে পড়েছে। অনেক চোখ মুছে তাকিয়ে দেখল টাট্টু একটা জং ধরা সবুজ রঙের সেকেন্ড হ্যান্ড বাজাজ চেতক স্কুটার নিয়ে গলিতে ঢুকছে। টাট্টু যখন একটা গ্যারেজের মেকানিকের কাজ শিখেছে, স্কুটারটা এমনভাবে কাঁপছে যেন তার ম্যালেরিয়া হয়েছে। আর টাট্টুর অবস্থা আরও শোচনীয়। সে দু পায়ে মাটি ছুঁয়ে ব্যালেন্স রাখার আপ্রাণ চেষ্টা করছে। কিরে অনেক, অনেক দেখ তোর ভাই স্কুটার কিনেছে। এবার তোর বৌদিকে বসিয়ে সোজা গঙ্গার ঘাট ঘোরাবো। হ্যাঁ, সাইকেল তো পারলাম না, তাই জন্য ইঞ্জিন চালিত যানে প্রমোশন নিলাম। অনেক কোনো উত্তর দিল না। ওর কান্নার দাগটা টাট্টুর চোখ এড়ালো না। স্কুটারটা অনেকের সামনে দাঁড় করিয়ে টাট্টু ইঞ্জিন বন্ধ করলো। কিরে শৌকুন ওরকম হলো কেন? তিতলি চলে যাচ্ছে বলে? সব শেষ রে টাট্টু। পুনে অনেক দূর, ওখান থেকে কি আর সম্পর্ক বাঁচে? আউট অফ সাইট মানে তো আউট অফ মাইন্ড। কিছুদিন পরও নতুন বন্ধু পাবে, নতুন জীবন পাবে, আমাকে ভুলে যাবে। টাট্টু খুব গম্ভীর মুখে স্কুটারে স্ট্যান্ড ফেলার চেষ্টা করলো। আরে ভাই, দূরত্ব তো মনের হয়, রাস্তার নয়। পুনে তো আমাদের চাঁদের দেশে নয় যে সেখানে ট্রেন যায় না। তুই যদি ওকে সত্যি ভালোবাসিস, ওই দূরত্বটুকু ঠিক ম্যানেজ হয়ে যাবে। অনেক মনে মনে ভাবে টাট্টু সত্যি বলেছে। দূরত্ব কি ভালোবাসার চেয়েও বড় হতে পারে? তিতলিতে চলে যাওয়ার আগের দিন রাত। পুরো বাড়ি ফাঁকা, জিনিসপত্র সব প্যাকার্স অ্যান্ড মুভার্সের ট্র্যাকে উঠে গেছে। পাড়ার গলিটা আজ বড্ড নিস্তব্ধ। তিতলিদের বাড়ির সামনে সেই পুরনো রকটায় পাশাপাশি বসে আছে দুজন। দুজনের মাঝখানে একটা অদ্ভুত নীরবতা, যে নীরবতা হাজারটা না বলা কথা লুকিয়ে থাকে। তিতলির পরনে একটা সাদা সালোয়ার, ওর চোখ দুটো কদমের মতো লাল। অনেক পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করলো। ভেতরে একটা রূপোর চেন, আর তাতে একটা ছোট্ট প্রজাপতি লকেট। ব্লুটুথে তিতলির নাম ছিল মিসেস বাটারফ্লাই। সেই স্মৃতিটাকেই ওর রূপোর ফ্রেমে বাঁধিয়েছে। এটা তোর। অনেক লকেটটা তিতলির হাতে দিল। তিতলি লকেটটা দেখে আর নিজেকে সামলাতে পারল না। দু হাতে মুখ ডেকে ডুকরে কেঁদে উঠল। আমি আমি তোকে ছেড়ে কি করে থাকবো রে? আমার দম বন্ধ হয়ে আসছে। অনেক তিতলিকে দু হাতে নিজের বুকের কাছে টেনে নিল, খুব শক্ত করে জড়িয়ে ধরল। তিতলির চোখের জলে অনেকের শার্ট ভিজে যাচ্ছে। এই কান্নার কোনো আড়াল নেই, কোনো লজ্জা নেই, আছে শুধু এক রাশ ইমোশন। কাঁদিস না, কাম ডাউন। অনেক তিতলির মাথায় হাত বুলিয়ে বলল, শোন শোন, পুনে তো আর পৃথিবীর বাইরে নয়। আমি যাবো তো তোর কাছে। তুই যখনই চোখ বন্ধ করবি
দেখতে পাবি আমি এই পাড়ার মোড়টায় এই রকের উপর ঠিক এইভাবে তোর জন্য দাঁড়িয়ে আছি। এই উত্তর কলকাতা, এই গলি, এই ল্যাম্প পোস্ট, আর আমি কেউ তোকে ভুলে যাব না। তিতলি মুখ তুলে অনিকের চোখের দিকে তাকালো। কথা দে তুই আমাকে ভুলে যাবি না, অন্য কাউকে। কখনো না। অনিক তিতলির কপালে একটা দীর্ঘ গভীর চুম্বন করল। যতদিন এই শহরে ট্রাম চলবে, গঙ্গার ঘাটে হাওয়া দেবে, ততদিন তুই শুধু আমার। পরদিন সকালে একটা হলুদ রঙের ট্যাক্সিতে করে তিতলিরা যখন গলির মোড় পেরিয়ে গেল, অনেক জানালার গ্রিল ধরে এক দৃষ্টে তাকিয়েছিল সেই দিকে। ট্যাক্সিটা চোখের আড়াল হতেই অনেকের মনে হলো ওর শৈশব, কৈশোর আর প্রথম যৌবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা যেন ওই ট্যাক্সির পেছনের সিটে বসে শহর থেকে চলে গেল। সময় বড় অদ্ভুত জাদুকর। সে নদীর স্রোতের মতো, কখনো পেছনের দিকে ফেরে না, শুধু দুপারে কিছু স্মৃতি ফেলে রেখে নিঃশব্দে এগিয়ে যায়। রাত তখন প্রায় 11:30। আজ অনিক আর তিতলির 7ম বিবাহ বার্ষিক। পার্ক স্ট্রিটের একটা নামকরা রেস্তোরাঁর ডিনার সেরে বাইপাসের ধারে নিজেদের ফ্ল্যাটে ফেরার কথা ছিল ওদের, কিন্তু ফেরার পথে হঠাৎ করেই স্টিয়ারিং ঘুরিয়ে সোজা উত্তর কলকাতার দিকে গাড়ি নিয়ে আসেও। মেইন রোডে গাড়িটা পার্ক করে তিতলির হাত ধরে হেঁটে ঢুকে পড়েছে এই চেনা গলিতে। রোজকার যান্ত্রিক জীবনের ভিড়ে নিজেদের ফেলে আসা ছোটবেলাটাকে, প্রথম প্রেমের সেই আতুর ঘরটাকে এই বিশেষ দিনে একবার ছুঁয়ে দেখার লোক দুজনেই সামলাতে পারেনি। চারিদিকে একদম নিঝুম। 1.5 দশক পর অনিক আজ আবার এসে দাঁড়িয়েছে এই গলিটায়। সালটা এখন পাল্টে গেছে। 5G স্পিড, ইনস্টাগ্রাম রিলস আর AI এর যুগে ইন্টারনেট এখন হাতের মুঠোয়। আজকের জেনারেশনের কাছে প্রেমটা মানে হয়তো ডেটিং অ্যাপে রাইট সোয়াইপ আর হোয়াটসঅ্যাপের ভয়েস নোট। কিন্তু রাতের এই নিস্তব্ধতায় অনেকের কাছে এই গলিটা আজও একটা আস্ত টাইম মেশিন। বরং ফর্মাল শার্ট, চোখে রিমলেস চশমা, রাতের অন্ধকারেও বোঝা যাচ্ছে গলির চেহারা অনেক বদলে গেছে। সেই চুন খসা পুরনো বাড়ি আর মোড়ের মুদিখানার দোকানটা আর নেই। সেখানে একটা ঝাঁ চকচকে বহুতল আর একটা আধুনিক ক্যাফে মাথা তুলে দাঁড়িয়েছে, যার শাটার এখন বন্ধ। ন্যাড়া ল্যাম্পোস্টার জায়গায় বসেছে কড়া LED স্ট্রিট লাইট। চপের দোকানের সেই সোঁদা গন্ধটা এখন আর নেই। চারিপাশটা বড্ড বেশি পরিষ্কার, বড্ড বেশি অচেনা। অনেক পকেটে হাত ঢুকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। রাতের এই একাকিত্বে পুরনো কথাগুলো যেন বেশি করে ফিরে আসে। কোথায় হারিয়ে গেল বলতো সব? এই বন্ধুগুলো একসময় যাদের ছাড়া একটা বিকেলও কাটত না, তারা যে যার মতো। আজ আর কেউ গলির মোড়ে দাঁড়িয়ে নচিকেতা শোনে না। শুধু অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে বোসের সেই পুরনো টিউশন বিল্ডিং, গলির মোড়ের ওই বাঁকটা আর ফেলে আসা এক রাশ মুহূর্তেরা। হঠাৎ অনেকের বাঁ কাঁধে একটা চেনা নরম স্পর্শ। কি ভাবছো একা একা দাঁড়িয়ে? অনেক ঘাড় ঘোরালো। তিতলি, হ্যাঁ সেই তিতলি যে আজ অনেকের স্ত্রী, ওর পুরো পৃথিবীর একমাত্র কেন্দ্রবিন্দু। পরনে একটা গাঢ় নীল রঙের শাড়ি, কাঁধের উপর দিয়ে আঁচলটা আলতো করে চড়ানো। রাতের এই নরম আলোতেও গলার সেই পুরনো রূপোর বাটারফ্লাই লকেটটা জল জল করছে। সময়ের সঙ্গে সঙ্গে তিতলির হাসিতে একটু গাম্ভীর্য এসেছে ঠিকই, কিন্তু চোখের সেই জাদুকরী মায়া, সেই গভীরতা আজও এতটুকু বদলায়নি। অনেক আলতো করে তিতলির হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তিতলির আঙুলের ফাঁকে নিজের আঙুলগুলো গলিয়ে দিয়ে ওকে একটু কাছে টেনে নিল। রাতের শান্ত পরিবেশে অনেকের গলাটা খুব খাদে বাজল। ভাবছি সময় কত তাড়াতাড়ি আমাদের বড় করে দিল। আমাদের সে দিনগুলো কেমন রূপকথার মতো মনে হয়, তাই না? আজ অ্যানিভার্সারিতে আমাদের কাছে গাড়ি আছে, ফ্ল্যাট আছে, ভালো চাকরি আছে, কিন্তু পুরনো বিকেলগুলো নেই, তাই না? তিতলি অনেকের বুকের খুব কাছে সরে এলো। ও চিবুকটা সামান্য তুলে অনেকের চোখের দিকে সরাসরি তাকালো।
তিতলি বড় বড় চোখে এক অদ্ভুত ঘোর। সময় তো এগোবেই অনেক, কিন্তু স্মৃতিরা তো আর মুছে যায় না। এই যে 15 বছর পর এত রাতের বেলাতেও আমরা অ্যানিভার্সারি ডিনার সেরে সোজা এই গলিটা এসে দাঁড়িয়েছি হাতে হাত রেখে, এটাই তো আসল। অত হাজার মাইলের দূরত্ব বা সময়ের বদল আমাদের আলাদা করতে পারেনি অনেক। উত্তরের একটা হালকা ঠান্ডা হাওয়া বয়ে গেল গলি দিয়ে। অনেক ওর অন্য হাতটা দিয়ে তিতলির অবাধ্য চুলের লকটা কানের পেছনে সরিয়ে দিল। ওর আঙুলগুলো আলতো করে ছুঁয়ে গেল তিতলির গাল। জানিস তিতলি, তোর এই পুনে যাওয়ার দিন মনে হয়েছিল আমার পৃথিবীটা বোধহয় শেষ হয়ে গেল, কিন্তু আজ মনে হয় ওই দূরত্বটা না থাকলে হয়তো বুঝতেই পারতাম না যে আমি তোকে কতটা পাগলের মতো চাই। তুই শুধু আমার অভ্যেস ছিলি না, তুই আমার বেঁচে থাকার কারণ হয়ে গেছিলি। তিতলি দু হাতে অনেকের শার্টের কলারটা আলতো করে চেপে ধরল। গলিতে এখন ওরা দুজন ছাড়া আর কেউ নেই। চারপাশটা অদ্ভুত শান্ত। তিতলি ওর ঠোঁট দুটো অনেকের কানের খুব কাছে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, আমার আজও মনে আছে তোর সেই কথাটা। যতদিন এই শহরে ট্রাম চলবে, গঙ্গার ঘাটে হাওয়া দেবে, ততদিন তুই শুধু আমার। কথাটা শেষ হওয়ার আগেই অনেক দুই হাতে তিতলির কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে ওকে নিজের সঙ্গে আষ্টে পৃষ্ঠে মিশিয়ে নিল। রাতের এই নিস্তব্ধতায় পুরনো স্মৃতির সাক্ষী থাকা এই গলির বুকে অনেক ওর ঠোঁট ছুঁয়ে দিল তিতলির ঠোঁটে। সে দীর্ঘ গভীর চুম্বনে কোনো তাড়াহুড়ো ছিল না। ছিল 15 বছরের এক বুক জমানো ভালোবাসা, তীব্র অধিকারবোধ আর না বলা হাজারো প্রতিশ্রুতির উষ্ণতা। এলইডি স্ট্রিট লাইটের সাদা আলোটা ওদের দুজনের উপর এসে পড়েছে। পৃথিবীর সবকিছু বদলে গেলেও কিছু জিনিস চিরকাল একই থেকে যায়। খড়খড়ির খাঁজে আটকে থাকা সে পুরনো দিনের খুচরো প্রেম আজ আর খুচরো নেই। সময়ের হাত ধরে সে আজ বিশাল এক মহিরুহ হয়ে বুকের ভেতর বেঁচে আছে। সে গাছের ছায়ায় আজও লুকিয়ে আছে এক রাশ স্মৃতি, ব্লুটুথের নীল আলো আর দুটো মানুষের এক অনন্ত চিরন্তন রূপকথা। রাতের পুরনো কলকাতার এই শান্ত গলি সাক্ষী রইল, সত্যিকারের প্রেম কখনো পুরনো হয় না, সে শুধু সময়ের সঙ্গে সঙ্গে আরো দামি হয়। ঝড়ের পরে শান্ত সব জীর্ণ শহরে আজও সেই রোয়া, মন খারাপের চিঠির গায়ে আজও আগের মতোই ক্ষত। ফেলে আসা পড়ার ব্যাচের বন্ধুগুলো আজও একই থাক। প্রেম, ভালোবাসা, মান অভিমান খুঁজে পাক একটা শহর তোমার মতো। It's getting